আমার বাবা মা অনেক দেখে শুনে আমাকে একটা নেশাখোর ছেলের সাথে বিয়ে দিয়েছে। কথাটি অদ্ভুত শোনালেও এটাই সত্য। আমি দেখতে মোটামুটি বেশ সুন্দরী ছিলাম। জীবনে অনেক প্রেমের প্রস্তাব পেয়েছি, কিন্তু কখনো কোনো প্রেমে জড়াইনি। ভেবেছিলাম বাবা মা যাকে পছন্দ করবে আমার জন্য, তাকে নিজের সবটুকু ভালোবাসা দিয়ে আপন করে নেব। কিন্তু নিয়তির খেলা যে এত নির্মম হতে পারে তা আগে কখনোই ভাবিনি। আমি এইচএসসি পাশ করার পরই বাবা মা পাত্র খোঁজা শুরু করলো। তাও যেমন তেমন হলে হবে না, তাদের চাই বড়লোক পাত্র। ছেলের বাবার প্রচুর সম্পত্তি থাকতে হবে, শহরে নিজের বাসা থাকতে হবে, যাতে আমার ভবিষ্যতে কোনো অভাব অনটন না দেখতে হয়। মেয়ে সুখে থাকবে, এই একটাই ভাবনা ছিল তাদের মাথায়। কিন্তু সেই সুখের সংজ্ঞা যে কেবল টাকায় আটকে থাকে না, সেটা তারা বুঝতে চাননি। একদিন আমাকে একটা ছেলে দেখতে আসছিল। ভীষণ মিষ্টি চেহারা ছেলেটার, লাজুক লাজুক মুখ নিয়ে বাবার সামনে বসেছিল। আমি আড়াল থেকে অনেক দূর থেকে দেখেই কেমন যেন একটা ভালো লাগা কাজ করছিল। মন বলেছিল এই মানুষটার পাশে সারা জীবন নিশ্চিন্তে কাটিয়ে দেওয়া যায়। ছেলেটি একটি বেসরকারি কোম্পানিতে চাকরি করত। বিয়ের পর আমাকে নিয়ে তার অফিসের কাছাকাছি একটা ছোট্ট বাসা ভাড়া নিয়ে থাকার ইচ্ছে তার। কিন্তু তার ছোট দুইটি বোন ছিল, আর তার বাবা ছিলেন একজন প্রাইমারি স্কুলের মাস্টার। স্বাভাবিকভাবে তাদের আর্থিক অবস্থা বড়লোকদের মতো অত জাঁকজমকপূর্ণ ছিল না। ছেলেটি চলে যাওয়ার পর বাবা ঘটককে পরিষ্কার না করে দিলেন। বললেন, এই ছেলের সাথে আমার মেয়ের ভবিষ্যৎ অন্ধকার। শিক্ষকের সংসার, তারপর আবার দুইটি অবিবাহিত মেয়ে। আমার মেয়ে ওখানে গিয়ে কষ্ট করবে নাকি? আমি দরজার ওপাশে দাঁড়িয়ে বাবার কথাগুলো শুনছিলাম। বুকের ভেতরটা এক মুহূর্তে ভারী হয়ে এসেছিল। ইচ্ছা করছিল দৌড়ে গিয়ে বলি, বাবা, আমার অত টাকা পয়সার দরকার নেই, আমার এই মানুষটাকেই পছন্দ হয়েছে। কিন্তু লজ্জায় আর ভয়ে বাবা মায়ের সামনে মুখ ফুটে কিচ্ছু বলার সাহস আমার হয়নি। চুপচাপ নিজের ভাগ্যকে মেনে নিয়ে নিজের ঘরে গিয়ে বসেছিলাম। যাই হোক, এভাবে ছেলে দেখতে দেখতে একদিন বাবা মা তাদের মনের মতো একটা ছেলে পেয়ে গেল। ছেলে নাকি এখনও কিচ্ছু করে না, মাস্টার্সে পড়াশোনা করছে। তবে তার বাবার অঢেল সম্পত্তি। ঢাকায় নিজস্ব একটা বড় বাসা আছে। টাঙ্গাইল শহরে দুইটি বড় বড় বহুতল বাড়ি আছে, যেখান থেকে প্রতি মাসে প্রচুর টাকা ভাড়া আসে। তাছাড়া ছেলের বাবার অনেক বড় ব্যবসাও আছে। পাত্রপক্ষের স্পষ্ট কথা, ছেলে কিচ্ছু না করলেও চলবে। তার বাবার যা আসে সারা জীবন বসে খেলেও শেষ হবে না। আপনারা মেয়ের ভবিষ্যৎ নিয়ে একদম চিন্তা করবেন না। আমার বাবা মায়ের চোখ তখন টাকায় আলোয় ঝলসে গেছে। সেখানে মেয়ের মনের ইচ্ছা বা মতামতের কোনো দামই ছিল না। আমার কোনো মতামত ছাড়াই বিয়ের দিন তারিখ ঠিক করা হলো। দেনমোহর বা কাবিন ধার্য করা হলো 50 লক্ষ টাকা। বাবা মা মনে মনে দারুণ খুশি। তাদের মেয়ে এত বড় বড় ঘরে যাচ্ছে। আমার বিয়েটা খুব ধুমধাম করে দেওয়া হলো। লাইটিং, জাঁকজমকপূর্ণ সাজসজ্জা, শত শত মানুষের আনাগোনা আর মেহমানদারি বহন দেখে সবাই বলতে লাগলো, মেয়ে তো একদম রাজরানী হতে চলেছে। আমিও নতুন শাড়ি আর গহনার নিচে নিজের অজান্তে একরাশ নতুন স্বপ্ন বুনতে শুরু করেছিলাম। ভেবেছিলাম হয়তো সেই ছেলেকে পাইনি, কিন্তু যে স্বামী হচ্ছে তাকে নিয়ে একটা সুন্দর সংসার গুছিয়ে নেব। কিন্তু ভুলটা ভাঙতে বেশি সময় লাগেনি। বাসরাতে আমি বুঝে গিয়েছিলাম ছেলেটার চরিত্র কেমন, আর আমার ভাগ্য আসলে কি লিখেছেন উপরওয়ালা। লাল বেনারসি আর ভারী গহনা মুড়ে আমি খাটের একপাশে বসে অপেক্ষা করছিলাম। কিন্তু ঘরে ঢোকার পর থেকে আমার স্বামী শাফিন একেবারে চুপচাপ। তার মধ্যে কোনো উচ্ছ্বাস নেই, নেই নতুন জীবন শুরু করার কোনো সাধারণ আনন্দ। আমি কথা বলার চেষ্টা করলাম, তাকে জানতে চাইলাম, কিন্তু সে এতটাই উদাসীন যে আমি 5টা কথা জিজ্ঞেস করলে অতি কষ্টে হয়তো একটা কথার উত্তর দেয়। তার চোখ দুটো কেমন যেন লালচে, দৃষ্টি ঘোলাটে আর স্থির, আর চলাফেরা এবং শরীরের অদ্ভুত গন্ধে আমি প্রথম রাতেই বুঝে গেলাম সে সুস্থ কোনো স্বাভাবিক মানুষ নয়। ভয়াবহ কোনো নেশায় ডুবে থাকে সে। রাতে বাকিটা সময় সে আমাকে সম্পূর্ণ নিজের মতো ব্যবহার করলো। তারপর বিছানায় এক কোণে আড়ি আড়ি
হয়ে ঘুমিয়ে পড়ল। বিয়ের প্রথম রাতেই আমার সব স্বপ্ন কাচের মতো ভেঙে গুঁড়ো হয়ে গেল। আয়নার নিজের সাজানো রূপের দিকে তাকাতেই কান্নাটা গলা আটকে আসছিল। তবে এই বিভীষিকার মাঝে একটা আলোর দিক ছিল। আমার শ্বশুর শাশুড়ি মানুষ হিসাবে খুব ভালো ছিলেন। পরের দিন সকাল হতেই শাশুড়ি মা আমাকে নিজের কাছে ডেকে নিয়ে মাথায় হাত বুলিয়ে দিলেন। তাদের চোখে মুখে একটা স্পষ্ট অপরাধবোধ আর আকুতি দেখতে পেলাম। তারা হয়তো জানতেন তাদের ছেলের এই গোপন সত্যতা, কিন্তু তাও হয়তো আশা করেছিলেন কোনো ভালো মেয়ের সংস্পর্শে এলে হয়তো ছেলেটা শুধরে যাবে। আমি বুঝতে পারলাম অঢেল টাকা আর 50 লক্ষ টাকার কাবিনের আড়ালে বাবা মা আমাকে এমন এক বন্ধনে বেঁধে দিয়েছেন যেখান থেকে বের হওয়ার পথ এতটা সহজ নয়। বাসরাতে সেই বিভীষিকাময় অভিজ্ঞতার পর সকালটা আমার জন্য কোনো নতুন আশা নিয়ে আসেনি। এসেছিল একরাশ অজানা সংখ্যা আর দম বন্ধ করার নীরবতা নিয়ে। সকালে শাশুড়ি মার অপরাধবোধ মাখা মুখের দিকে তাকিয়ে বুঝেছিলাম এই রাজপ্রাসাদের মতো সংসারের প্রতিটি ইটে এক গভীর বিষাদের গল্প লুকিয়ে আছে। সাফিন তখনও ঘরে অঘরে ঘুমাচ্ছিল। রুমে সরিয়ে ছিটিয়ে থাকা নেশার সরঞ্জাম আর তার আড়াআড়ি ঘুমন্ত দেহটার দিকে তাকিয়ে আমার নিজের উপরে এক প্রকার ঘৃণা জন্মাচ্ছিল। কিন্তু পরক্ষণেই ভাবলাম আমি তো এই সংসারের ধ্বংসস্তূপের উপর দাঁড়িয়ে শুধু কেঁদে দিন কাটাতে পারি না। শাশুড়ি মা আমাকে ড্রয়িং রুমে ডেকে নিয়ে জড়িয়ে ধরে কেঁদে ফেলেছিলেন। তার কান্নাটা কোনো অভিনয় ছিল না, ছিল একজন অসহায় মায়ের চরম আকুতি। তিনি বললেন, মারে, তোকে আমরা কোনো মিথ্যা কথা বলে ঘরে আনিনি, কিন্তু সবটা হয়তো সম্পূর্ণ প্রকাশ করতেও পারিনি। সাফিনের এই অভ্যাসের কথা ভেবে আমরা প্রতিদিন তিলে তিলে শেষ হয়ে যাচ্ছি। নামি দামি ডাক্তার, রিহ্যাব, কিছুই বাকি রাখিনি, কিন্তু কোনো লাভ হয়নি। অবশেষে ভেবেছিলাম একটা সৎ, সুশিক্ষিত ও লক্ষ্মী মেয়ে ঘরে আসলে হয়তো ও সংসারে মায়ায় পড়ে ভালো পথে ফিরবে। তুই আমাদের মেয়ে হয়ে ওটাকে একটু আলোতে ফেরানোর চেষ্টা কর মা, তোর পায়ে পড়ি, আমাদের পরিবারটাকে বাঁচা তুই। শাশুড়ি মায়ের চোখে যে আকুতি আর চোখের জল ছিল তা দেখে নিজের চোখের কান্নাটাও ভিতরে গভীরে চাপা রাখলাম। মনে মনে ভাবলাম, আমার বাবা মা টাকার লোভে আমার জীবনটাকে বাজি রেখে একটা নরকে ঠেলে দিয়েছেন ঠিকই, কিন্তু এই বৃদ্ধ দম্পতি তো নির্দোষ। তারা সন্তানের কষ্ট প্রতিনিয়ত জ্বলছেন। বাবা মায়ের দেওয়া এই নির্মম নিয়তিকে তো মেনে নিতেই হলো। তবে কি আমি এই একটা মানুষকে ভালো করার চেষ্টাটুকু করব না, নাকি শুরুতেই হার মেনে সব ছেড়ে পালিয়ে যাব? নিজেকে শক্ত করে মনে মনে একটা কঠিন সিদ্ধান্ত নিলাম। যাই হোক না কেন, আমি এই বিষাক্ত অন্ধকার থেকে সাফিনকে টেনে বের করার শেষ চেষ্টাটুকু অন্তত করে দেখব। দুপুরের দিকে সাফিন ঘুম থেকে উঠল। তার চোখ দুটো তখনও রক্ত জবার মতো লাল, চেহারা অবসানে স্পষ্ট ছাপ আর সমস্ত শরীরে এক অদ্ভুত রুক্ষতা। ধীর পায়ে বাথরুম থেকে বের হয়ে সে ঘরের কোণে দাঁড়িয়ে রইল। আমাকে দেখে তার মুখে কোনো অপরাধবোধ নিঃস্মাল্য ছিল না, বরং এক ধরনের চরম উদাসীনতা ও অবহেলা। সে ছিল আমি নিজের ভেতরে সমস্ত সাহস সঞ্চয় করে ট্রেতে করে গরম চা কিছু নাস্তা নিয়ে তার দিকে এগিয়ে গেলাম। ট্রেটা সাইড টেবিলে রেখে বেশ শান্ত গলায় বলল, চাটা খেয়ে নিন, ঠান্ডা হয়ে যাচ্ছে। দুপুর পেরিয়ে গেছে, কিছু মুখে না দিলে শরীর আরও খারাপ করবে। সাফিন আমার দিকে ঘুরে দাঁড়ালো। তার লালচে ঘোলাটে দৃষ্টিতে কোনো আবেগ বা মানসিক অনুভূতি ছিল না। সে কিছুক্ষণ আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকলো, যেন বোঝার চেষ্টা করেছিল আমি কে বা কেন তার ব্যাপারে এত আগ্রহ দেখাচ্ছি। তারপর এক ঝটকায় চায়ের কাপটি হাত দিয়ে সরিয়ে নিল। সিরামটিকে কাপটি মেঝেতে পড়ে ভেঙে খানকার হয়ে গেল। গরম চা ছড়িয়ে পড়ল দামি কার্পেটে। সে অতি রুক্ষ গলায় বলল, আমার এসব ফালতু সাজানো দয়া আর চা নাস্তার একদম দরকার নেই। আর শোনো, কান খুলে শুনে রাখো, তুমি বিয়ে করে এই ঘরে এসেছো মানে এই নয় যে আমার উপর তোমার কোনো অধিকার জন্মালো। তুমি আমার স্ত্রী হতে পারো, কিন্তু আমার জীবনের মালিক নও। নিজের সীমার মধ্যে থাকার চেষ্টা করো। আমার কাজ, আমার চলন বলন কিংবা আমার অভ্যাসের যদি কোনো দিন নাক গলাতে আসছো, তবে তার পরিণত কিন্তু মোটেও ভালো হবে না। তোমার মতো কত মেয়ে দেখলাম, তার এমন হুমকি ঘেরা আর অপমানজনক কথাগুলো শুনে আমার বুকের ভেতরটা ভীষণভাবে কেটে উঠল।
চোখের কোণে জল চলে আসতে চাইলেও আমি তার জোর করে আটকে রাখলাম। মাথা নিচু না করে বেশ শক্তভাবে তার চোখের দিকে তাকালাম। আমি বুঝে গিয়েছিলাম এই মানুষের সাথে ভয় পেয়ে পিছিয়ে গেলে কোনোদিন সমাধান মিলবে না। বিকেলের দিকে নিচে নেমে এলাম। ড্রয়িং রুমে শ্বশুরমশাই আর শাশুড়ি মা বিষণ্ণ মুখে বসেছিলেন। শ্বশুরমশাই শহরে একজন অত্যন্ত নামকরা ও সম্মানিত ব্যবসায়ী, কিন্তু নিজের একমাত্র ছেলে এমন চরম পতন দেখে তিনি ভিতর থেকে একবারে ভেঙে পড়েছেন। তার চেহারায় এক গভীর ক্লান্তি। তিনি আমাকে দেখে একটা দীর্ঘশ্বাস ফেলে আক্ষেপের সুরে বলল, মা, টাকা পয়সা, ঢাকার বড় বাসা আর বিশাল সম্পত্তি দিয়ে যে সংসারে আসল শান্তি কেনা যায় না, তা আমি আজ হাড়ে হাড়ে টের পাচ্ছি। লোকে বলে আমি কত বড় লোক, কিন্তু আমার ভেতরে যে কত বড় শূন্যতা তা কেউ দেখে না। আমাদের অঢেল ধন সম্পদ আসে মা, কিন্তু আমার একমাত্র ছেলে তাই মানুষ হলো না। সব থেকেও আমার আজ নিচ্ছ। আমি শ্বশুরমশাইয়ের পাশে গিয়ে বসলাম এবং তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করলাম। বললাম, বাবা, আপনারা একদম ভেঙে পড়বেন না। পথ যতই কঠিন হোক, কোনো না কোনো উপায় নিশ্চয়ই বের হবে। একটু সময় দিন আমাকে। কিন্তু সন্ধ্যার পর পরিস্থিতি আরও জটিল আর বিষাক্ত হয়ে উঠল। ঘর থেকে তৈরি হয়ে সাফিন নিচে নেমে এলো বাইরে যাওয়ার জন্য। তার পরনে এলোমেলো পোশাক আর চাহনি সেই পরিচিত নেশার তাড়না। তার হাবভাব দেখে আমি স্পষ্টভাবে বুঝে গেলাম সে আবার সেই আন্ধার জগতে বন্ধুদের কাছে নেশার আখড়াতে ধাবিত হচ্ছে। আজ রাতে ফিরে এসেছে হয়তো সে একটা বিভীষিকার পুনরাবৃত্তি করবে। আমি কাল বিলম্ব না করে সোজা গিয়ে মূল দরজার সামনে গিয়ে দাঁড়ালাম। দরজার হাতল শক্ত করে ধরে শান্ত গলায় বললাম, সন্ধ্যার পর এভাবে শরীর অসুস্থ নিয়ে আপনি বাইরে কোথাও যাবেন না। ঘরে চলুন, বিশ্রাম নিন। সাফিন থমকে দাঁড়ালো। আমার এই হঠাৎ বাধা দেওয়ার সাহস দেখে তার চোখ দুটো এক মুহূর্তে আগুনের মতো জ্বলে ওঠে। সে হিংস্র বাঘের মতো আমার দিকে দিয়ে এলো এবং এক ঝটকায় আমার হাত দুটো শক্ত করে চেপে ধরল। তার হাতের চাপ এতটা তীব্র ছিল যে মনে হচ্ছিল হাড়গুলো ভেঙে গুঁড়ো হয়ে যাবে। সে আমার মুখের কাছে নিজের মুখ এনে দাঁতের দাঁত চেপে গর্জে উঠল, তোমাকে সকালে কি বলেছিলাম মনে নেই? আমার রাস্তায় বাধা দাঁড়ানোর সাহস তুমি পাচ্ছ কিভাবে? তোমার সাহস তো কম নয়। সরো এখান থেকে, নইলে এমন শিক্ষা দিব যা জীবনেও ভুলবে না। তার শক্ত হাতের মুঠোয় আমার হাত অবশ হয়ে আসছিল। শরীর যন্ত্রণায় কোঁকড়া উঠছিল, কিন্তু আমি আমার দৃষ্টি ছড়ালাম না সাফিনের সেই লাল হিংস্র চোখের দিকে তাকিয়ে মনে মনে বললাম, হয় আজ এই অন্ধকারের কাছে হার মানব, না হয় আলোর পথ বানাবো। গল্পের নাম আধারে আলো খোঁজা, পর্ব 1 থেকে 2 চলবে। ধন্যবাদ বন্ধুরা, এতক্ষণ গল্পটা মনোযোগ দিয়ে শোনার জন্য। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফেজ।